আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। একটু ঠান্ডা পড়েছে, তাই না? যারা জেনজি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবাইকে স্বাগতম। একটু ঠান্ডা, বেশ চিলিং কোল্ড, তাই না? যারা প্রথম বর্ষের আসো তাদের মনে নিশ্চয় মনে আছে যে একটা তোমাদের থিম রাইটিং পড়বে, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, ওই যে লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ কবিতা উইলিয়াম শেক্সপিয়ারের, ব্লো ব্লো দ্য উইন্টার উইন্ড দ্য ওয়াট নটস ওয়ান কাইন্ড অ্যান্ড ম্যানস ইনগ্র্যাটিটিউড। মানুষের যে হার্শনেস, নির্দয়তা, এর সাথে কবি প্রকৃতির যে হার্শনেস, নির্দয়তা, এর তুলনা করছেন। তো থিম রাইটিং যখন আলোচনা হবে এ বিষয়ে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। আমাদের আজকের আলোচনা কি জানো? হ্যাঁ, কমপ্লিটিং সেন্টেন্স। এখন প্রথম অংশ দেয়া থাকে 10টা বাক্যের। প্রথম অংশ দেয়া থাকতে পারে বা দ্বিতীয় অংশ দেয়া থাকবে, এর সাথে ম্যাচ করে আমাদের কিছু লিখতে হবে। এখানে আমরা লিখব কি? এটা ফ্রেজও হতে পারে, ক্লজও হতে পারে। এখন ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন আমরা একেবারে মূল বেসিক ডিসকাশনের আওতায় আজকে জানার চেষ্টা করব কোন ধরনের বাক্যগুলো আসবে। ইন দিস কানেকশন যে জিনিসটা অবশ্যই আসবে, কন্ডিশনাল সেন্টেন্স। এখান থেকে একটা কোশ্চেন থাকেই ফর শিওর। আমরা কমপ্লিটিং সেন্টেন্সের ধারাবাহিকতায় এখন জানার চেষ্টা করব কি কন্ডিশনাল। তো আসেন প্রথমে আমরা জানি ফার্স্ট কন্ডিশনাল। আচ্ছা, আপনারা সবাই জয়েন করেন এবং আপনার কোয়ারিগুলো জানান যে কন্ডিশনাল সেন্টেন্সের বিষয়ে, জিরো কন্ডিশনাল কি, ইত্যাদি ইত্যাদি, যেটা তোমাদের জানা প্রয়োজন। এগুলো তোমরা ফিল ফ্রি টু আস্ক এনি কোশ্চেন, জিজ্ঞেস করো। কারণ শেয়ার না করলে তোমার প্রবলেম সলভ হবে কিভাবে, তাই না? কন্ডিশনাল সেন্টেন্সের বিষয়ে জিরো কন্ডিশন। শাহনাজ রহমান, ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখো। আচ্ছা, মনে রাখতে হবে এই কন্ডিশনালের মধ্যে ফার্স্ট কন্ডিশনালেরই বাস্তবতা আছে। বাস্তবতা কেন আছে আমরা একটু দেখি না কি হয় জিনিসটা। দেখো, if he comes, কমা, দেখেন কমা না দিলে কিন্তু পাংচুয়েশন মার্ক না দিলে হবে না কিন্তু। if he comes, I will বলেন। আচ্ছা বলেন, উইল বলেন। I'll go there। ধরেন লেখা আছে কি if he comes, এই বাকি অংশে I'll go there আরো কিছু লেখেন, বা I can go there with him, তার সাথে সেখানে যেতে পারি। I can manage the program, আপনি যা বলেন তা বলেন। এর একটা বাস্তবতা এই জন্যে আছে, রিয়ালিটি আছে। ধরেন একজন ফেল করে বারবার, তার মানে সে আজীবন ফেল করে যাবে? এটা কি সম্ভব নাকি? তো এরকম বলা হলো যে ফেল করতেই পারে। ইফ হি স্টাডিজ, যদি সে পড়ে, হি উইল বা ক্যান অথবা মে, এরপরে বেস ফর্ম V0 দিলেন, বেসিক ফর্ম বা রুট ফর্ম হিসেবে দিলেন। পাস ইন দ্য এক্সাম,
যে কথাটা প্রথমে বলে দিয়েছিলাম যে ফার্স্ট কন্ডিশনাল আর বাস্তবতা এর জন্য আছে যে কেউ একজন ফেল করছে তার মানে চিরকাল ফেল করে যাবে, নট দ্যাট হি হ্যাজ এভরি পসিবিলিটি অফ পাসিং ইন দ্য আপকামিং টাইম, তাই না? তো এর বাস্তবতা আছে, কিন্তু সেকেন্ড এবং থার্ড কন্ডিশনালের বাস্তবতা নেই। তার কারণ এগুলো পাস্ট পসিবিলিটি, আমরা যখন একটু পরে আলোচনা করব ইনশাল্লাহ আরও ক্লিয়ার হবে। তো এখানে যে জিনিস সবসময় এরকম না যে ইফের প্রথম অংশ লিখে দিবে বাকি অংশ আমরা লিখবো, তা না। প্রথম অংশ গ্যাপ থাকতে পারে, পরবর্তী অংশ দেওয়া থাকতে পারে, আবার পরবর্তী অংশ দেওয়া আছে, প্রথম অংশ গ্যাপ থাকবে। এখানে যে জিনিসটা আপনার মনে রাখতে হবে ডিয়ার স্টুডেন্ট, আপনি পরবর্তী যে লিখবেন ই প্লাস প্রেজেন্ট যদি থাকে, ই প্লাস প্রেজেন্ট যদি থাকে, এক্ষেত্রে তুমি পরবর্তীতে যে কাজটা করবা, ই প্লাস প্রেজেন্ট থাকলে সাবজেক্ট আনলে এরপরে উইল, ক্যান বা মে, এরপরে বেসিক ফর্ম VO বা V0 যেটা বলো V0, এরপরে এক্সটেনশন হিসেবে বা অ্যাজাঙ্ক্ট বলেন, টেনে লম্বা করলেন। যেমন ইফ রানা attends the class, এরপরে কিছু লিখতে বলা হইল। ইফ রানা অ্যাটেন্ডস দ্য ক্লাস, রানা যদি ক্লাসে ঠিকমতো অংশ নেয়, এরপরে আপনারা দেখে উত্তরে কিছু লেখেন। রানা ক্লাসে যদি ঠিকমতো অংশ নেয় কি হতে পারে উত্তরে? ট্রাই টু রেসপন্ড, ফিল ফ্রি টু আনসার। রানা ক্লাসে যদি ঠিকমতো অংশ নেয় কত কিছু লেখা যেতে পারে। হি ক্যান লার্ন এনি টপিক ক্লিয়ারলি, ঠিকমতো সে যে কোনো বিষয় শিখতে পারবে। এখন যদি আপনি বলেন হি ক্যান গিভ অ্যাটেন্ডেন্স, তাইলে সে শুধু কলেজে যদি যায় বা স্কুলে যায় শুধু অ্যাটেন্ডেন্স দিছে, তাইলে তো মুশকিল, তার তো কিছু শিখতে হবে, তাই না? এখন ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে যেটা বলা হলো যে পসিবিলিটি আছে, ইট মে হ্যাপেন ইন দ্য টাইম টু কাম, যে সামনে হতে পারে, সুতরাং এর বাস্তবতা আছে। কেউ খারাপ করলে আগামীতে ভালো করতে পারে। মনে রাখবেন স্ট্রাকচারাল প্যাটার্ন অনুযায়ী আপনি যা লেখেন ফার্স্ট কন্ডিশনালে ইফের পরে যদি প্রেজেন্ট থাকেও এরপরে আপনি কি করবেন, কমা না থাকলেও আপনি কমা দিয়ে নেবেন। আপনি পাংচুয়েশন মার্ক নেই বলে আপনি দেবেন না, দিয়ে নেবেন। এরপরে সাবজেক্ট আনেন, উইল বা ক্যান বা মে আনেন, এখানে তারপর V0 ফর্ম আনেন, এরপরে এক্সটেনশন হিসেবে আপনি টেনে গেলেন। তো এটা ছিল আমাদের ফার্স্ট কন্ডিশনাল। এরপরে আসেন আমরা সেকেন্ড কন্ডিশনালে যাই। খেয়াল করেন, ইফ কামাল visited there, he could meet me। আবার মিট উইথ দিয়ে বসেন না, মিট উইথ হয় না, যে আমি তার সাথে দেখা করব, আই উইল মিট হিম, নট আই উইল মিট উইথ হিম। এখানে উইথ লেখার জন্য খুব মন চাবে, কিন্তু কমন এরর্সের বিষয়ে যখন আমরা ইউনিভার্সিটি অ্যাডমিশনের হ্যাক্স নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ, তখন আপনারা জানতে পারবেন এখানে মিটের পরে উইথ হবে না। মূল প্রসঙ্গে আসি, আমরা সেকেন্ড কন্ডিশনালে আসি বন্ধুরা। এখানে ইফের পরে যদি পাস্ট টেন্স হয়, এর পরবর্তীতে কমা দেবেন। কমা দেওয়ার পরে আপনি সাবজেক্ট আনেন, সাবজেক্টের পরে আপনি উড অথবা কুড অথবা মাইট আনবেন,
এরপরে V01 ব্রুট ফর্ম বা বেসিক ফর্ম, যেটা আপনি বলে কমফোর্ট ফিল করেন। এরপরে এক্সটেনশন। বন্ধুরা মনে রাখতে হবে পাস্ট যে ফর্মে আমরা যে কন্ডিশনালে গিয়েছি, সেকেন্ড কন্ডিশনাল, একে গ্রামারিয়ানরা বলতেছেন আনরিয়াল পাস্ট। মানে ইট কুড হ্যাপেন বাট অ্যাকচুয়ালি ইট ডিডন্ট হ্যাপেন অ্যাট অল। হতে পারতো কিন্তু হয়নি। আমাদের এক্সাম্পল সেন্টেন্স খেয়াল করেন না স্যার। ইফ কামাল ভিজিটেড দেয়ার, কামাল যদি ওখানে যেত, হি কুড মিট মি, কামাল যদি যেত তাহলে দেখা করতে পারতো। মানে কামাল যাওয়ার সুযোগ ছিল, যায়নি। কামাল যায়ও নাই, দেখাও হয় নাই। এজন্য পাস্ট পসিবিলিটি হতে পারতো কিন্তু হয়নি। এজন্য সুন্দর একটা মোড়কের মধ্যে নাম দেওয়া হয়েছে আনরিয়াল পাস্ট। তাহলে বন্ধুরা যে কথা বলতে চাচ্ছি, ধরেন এই কথাটা এরকমও লেখা যেত। প্রশ্ন যদি এরকম থাকতো, হি কুড মিট মি, এরপরে ইফ লেখা আছে। সবসময় যে প্রথম অংশ লেখা থাকবে, দ্বিতীয় অংশ আপনি লিখবেন, নট দ্যাট। মাঝে মাঝে কি হবে, দ্বিতীয় অংশও লিখতে হতে পারে, তাই না? তো এখানে প্রথম অংশ লেখা হি কুড মিট মি ইফ, তাহলে আপনার বোঝা উচিত ইফের পরে যেহেতু উড কুড মাইট আছে এবং এরপরে V0 আছে, তাহলে এ পাশে আমার সিম্পল পাস্ট টেন্স যাকে আপনারা পাস্ট ইনডিফিনিট বলেন, সেই টেন্সে লিখতে হবে। এখন হোয়াট ইজ দ্য ওয়ে টু কিপ ইট ইন মাইন্ড? মনে রাখার কৌশল কি? দেখেন, আপনারা যদি নিজে নিজে আপনি সেন্টেন্স দু একটা না লেখেন তাহলে মুশকিল। যে কয়েকটা এক্সাম্পল সেন্টেন্স ধরেন লেখা হইল এরকম, যে এক্সাম্পল সেন্টেন্স লেখা হলো, ইফ উই রিচ দেয়ার ইন টাইম, কমা, আমরা যদি সময় মতো সেখানে পৌঁছাইতাম, বা ইফ হি টুক দ্য আমব্রেলা উইথ হিম। এখন এরকম এক্সাম্পল সেন্টেন্স তো নিজে দু একটা লিখে চেষ্টা করতে হবে, বানাতে হবে। তা না হলে আমি এখানে ক্লাস নেওয়ার সময় দু একটা এক্সাম্পল সেন্টেন্স বললাম, আপনি ওগুলোই মানে রেপিটেশন অ্যান্ড পারমুটেশন, যাহা বাহান্ন তাই তিপ্পান্ন, এগুলো গলধকরণ করা মানে হয় না। ইউ ইয়োরসেলফ হ্যাভ টু মেক সেন্টেন্স ইউজিং দ্য স্ট্রাকচার বাই বয়েজ অ্যান্ড গার্লস, তাই না? তা না হইলে ওই যে ডুইং দি সেম থিং এগেন অ্যান্ড এগেন, চর্বিত চর্মন, কিছু উদাহরণ দেখিয়ে দিলাম, ওগুলো আর আপনি করলেনই না। আপনি মনে রাখবেন মনেই থাকবে, মনে আর থাকে না রে ভাই, মন থেকে উড়ে যায়। এক মনের মধ্যে কত কিছু থাকে না, সব কিছু আর মনে থাকে। তো দেখেন, ইফ উই রিচ দেয়ার ইন টাইম, তাহলে কি লিখব? কিছু লেখেন থাকে না আপনারা উত্তর, উই কুড ক্যাচ দ্য ট্রেন। যদি সেখানে ঠিকমতো পৌঁছাইতাম তাহলে ট্রেন আমরা ধরতে পারতাম। এখন বলতে পারেন স্যার বাস না কেন? বাস লিখতে পারেন, তাইলে প্রায় ট্রেন কেন আনা হয়? এজন্যে আপনারা জানেন ট্রেন একটা, যদিও বাসের একটা টাইম টেবল থাকে স্টুডেন্ট, কিন্তু ট্রেনগুলো দেখেন একেবারে টাইম ফ্রেম খুব স্ট্রিক্টলি মেনে চলা হয়, একেবারে শার্পলি। এজন্য আমরা ট্রেন লিখি, বাস লিখলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে না। তো দ্বিতীয় সেন্টেন্সে দেখেন, ইফ হি টুক দ্য আমব্রেলা উইথ হিম। আগে আপনি ভাবেন স্যার, রুলস পরে, আপনার থিঙ্কিং ফার্স্ট। আগে ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাট ফার্স্ট। আপনি আগে ভাবেন, দেন থিঙ্ক অ্যাবাউট দ্য স্ট্রাকচার অ্যাকচুয়ালি। যে ইফ হি টুক দ্য আমব্রেলা উইথ হিম, যদি সে তার সাথে ছাতাটা নিত, তাইলে কি তাকে ভিজতে হতো না। এখন ঝামেলা হয় তাকে ভেজা ইংরেজি তো আমার জানতে হবে। এজন্য শুধু স্ট্রাকচারাল প্যাটার্ন দিয়ে খুব কোলাহল করলে হয় না। আমাদের উই হ্যাভ টু এনরিচ আওয়ার
ভোকাবুলারি অ্যাজ ওয়েল, আমাদের শব্দ ভান্ডারও বৃদ্ধি করতে হয়। ইফ হি টুক দ্য আমব্রেলা উইথ হিম, কমা দেন হি ডিডন্ট, হি ডিড নট, বা একসাথে বলেন হি ডিডন্ট গেট ওয়েট, তাকে ভিজতে হতো না। তো এরকম এক্সাম্পল সেন্টেন্স আপনি নিজে নিজে দু একটা বানান, শুধু মানে বানানো মানে আপনাকে ভাবতে এনকারেজ করা হচ্ছে। এবার চলেন আমরা থার্ড কন্ডিশনালে যাই। আমরা ডিয়ার স্টুডেন্ট এখন আছি দেখেন, সরি, থার্ড কন্ডিশনাল কিন্তু দুই ভাবে এক্সপ্রেস করা যায়, একটু খেয়াল করেন। ইফ সুমন had phoned me, I would have rushed to the spot. সুমন যদি ফোন করতো আমাকে, তাহলে আমি ওখানে দ্রুত যেতে পারতাম। তার মানে সুমন ফোনও করে নাই, আমি ওখানে যাইও নি। তো বন্ধুরা দেখেন এখানে আসলে কি আছে, ইফের পরে এখানে কি আছে, পাস্ট পারফেক্ট। মনে রাখেন ইফের পরে কি থাকবে, পাস্ট পারফেক্ট। এখন আপনাদের যে পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস ভিতরি, এটাও যদি মনে না থাকে তাহলে আপনার নিজের নাম মনে আছে? তো যা হোক, অবশ্যই আপনার নিজের নাম মনে আছে। এক্ষেত্রে সাবজেক্টের পরে তুমি লিখবা উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল বা V3, এরপরে এক্সটেনশনে নিলেন। প্রথমে এটা আলোচনার সময় বলেছিলাম আপনারা দু একটা আনসার লিখতে পারেন, যে দেখেন সম্রাট সরকার, ওই যে সিলেন্সেস অফ হিউমার আই হ্যাভ সিন, সম্রাট শুভেচ্ছা, সম্রাট খুবই ভদ্র এবং খুব স্টুডেন্ট, ভেরি জেন্টাল ইন নেচার অ্যাজ ওয়েল, খুব ভালো, শুভেচ্ছা। প্রথমে বলা হতো যে আপনাদের থার্ড কন্ডিশন অন্যভাবেও লেখা যায়, সেভাবে কি? আচ্ছা, যদির কি একটাই ইংরেজি? ইফ যদির আরও ইংরেজি আসেন না, দু একটা বলেন না, লেখেন ওখানে। যদি বাংলায় যদি শব্দটার কমন ইংরেজি ইফ, এছাড়াও তো প্রোভাইডিং দ্যাট অথবা প্রোভাইডেড দ্যাট, এগুলোও আছে। অথবা স্যার শুধু প্রোভাইডিং অথবা প্রোভাইডেড, আবার প্রোভাইডিং দ্যাটের সাথে আবার শুধু প্রোভাইড তুলনা করেন না, শুধু প্রোভাইড মানে যোগান দেওয়া, সেটা ভিন্ন কিছু, তাই না? এখন এই থার্ড কন্ডিশনালের ব্যাপারে বলেছিলাম, এটা ভিন্নভাবে উপস্থাপন করা যায় ইফ ছাড়া। যেমন ইফ সুমন হ্যাড ফোন মি, এটা অন্যভাবে আমরা লিখতে পারতাম, হ্যাড সুমন ফোনড মি, হ্যাড সুমন ফোনড মি। এখন তুমি মনে করতেছো যে ইফ কই, বাবা এই স্ট্রাকচারাল প্যাটার্ন অনুযায়ী এর অনুবাদেই যদি আসে, এখানে ইফ আনার দরকার নেই। ইফ ছাড়াই এটা যদি, তাহলে হ্যাড আছে, V3 আছে, হ্যাড দিয়ে শুরু হচ্ছে, পরবর্তীতে V3 আছে, তাহলে আপনার উত্তর একই প্যাটার্নে যাবে। আপনি সাবজেক্ট আনবেন, উড হ্যাভ বা কুড হ্যাভ বা মাইট হ্যাভ আনবেন, V3 আনবেন, পাস্ট পার্টিসিপল, এরপর এক্সটেনশন আপনি লেস টেনে খুব বড় করেন। খুব বড় করতে যে আবার দেখেন যে খুব বড় লেজ হলে ঝামেলা আছে, তাই না? শিয়াল পণ্ডিতের মতো লেজ খুব বড় হয়ে গেলে তখন আবার ফাঁদে পড়ে লেজ কাটা যাবে। সুতরাং এক্সটেনশন খুব বেশি লম্বা না করলেও চলে। যে কথা বলতেছিলাম, কমপ্লিটিং সেন্টেন্সে আপনার কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স থেকে একটা দিবেই।
এরপরে যে জিনিসটা দেওয়া হয়, যেই মাত্র সেই মাত্র, একটা কোশ্চেন দেওয়া হবেই। আচ্ছা, আপনারা একটু লেখেন যে যেই মাত্র সেই মাত্র যে কি কি এক্সপ্রেশন দেওয়া হয়, মানে কি কি কোন কোনগুলো হতে পারে, বেশ কয়েকটা। আচ্ছা, তারিক আজিজ, তারিক আজিজ চিটু, তারিক আসসালামু আলাইকুম, it is great to see my dear brother Tariq is here, excellent teacher, আইসিটির অসাধারণ ক্লাস নেন তিনি। দেখেন তিনটা জিনিস, মিল অমিল। as soon as, এটা মাত্র যে মাত্র বোঝায়। no sooner had, এটা মাত্র এর অর্থ যে মাত্র। hardly had বা scarcely had বা rarely had, এই তিনটে জিনিসই যে মাত্র, এবং এর মধ্যে মিল আছে। মিল্কের পরে সব সিম্পল পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স যাকে আপনারা বলেন। তাহলে অমিল কি? কিছু তো অমিল আছে। তাইলে কমন কথা এর পরে কি? সেটা হলো সিম্পল পাস্ট, বা লিখলাম পাস্ট ইনডিফিনিট, আইএনডি ফুল স্টপ। তাইলে অমিলের কথাগুলো একটু বলি, মনে রাখবেন স্যার, অ্যাজ সুন অ্যাজ থাকলে মাঝখানে কমা দিতেই হবে, মাঝখানে কমা দিয়ে পাস্ট ইনডিফিনিট। নো সুনার হ্যাড থাকলে পরবর্তীতে টিএইচএন, দেন, টিএইচইএন, দেন বলি নাই, দেন মানে তখন, দেন বলা হয়েছে, দেন টিএইচএন, দেন প্লাস পাস্ট ইনডিফিনিট। আর মনে রাখবেন হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড, রেয়ারলি হ্যাড, বেয়ারলি হ্যাড, এগুলো থাকলে আপনার ফরজ কাজ, ম্যান্ডেটরি কাজ, আপনি ওয়েন লিখতেই হবে। আপনার প্রশ্ন হতে পারে ওয়েন ছাড়া অন্য কিছু লেখা যাবে না? যাবে না, আপনি ওয়েন লিখবেন, এরপরে আপনি পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট টেন্স দিলেন। টু সাম আপ, সংক্ষেপে যদি বলি, যে মাত্র সেই মাত্রর তিনটে এক্সপ্রেশন, অ্যাজ সুন অ্যাজ, হার্ডলি হ্যাড, তারপরে স্কার্সলি হ্যাড, রেয়ারলি হ্যাড এবং নো সুনার হ্যাড। অ্যাজ সুন অ্যাজ থাকলে কমা দিয়ে পাস্ট ইনডিফিনিট, নো সুনার হ্যাড থাকলে দেন দিয়ে পাস্ট ইনডিফিনিট, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড, রেয়ারলি হ্যাড, বেয়ারলি হ্যাড, সেলডম হ্যাড, একই জিনিস। এরপরে কি লিখবেন? হোয়েন দিয়ে পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট টেন্স। একটা এক্সাম্পল সেন্টেন্স তো লেখার দরকার হয়। দেখেন, hardly had I got the news, যে মাত্র সংবাদ পেলাম। এরপরে যাই করেন না তাই করেন, বা হার্ডলি হ্যাড না থাকলো, স্কার্সলি হ্যাড থাকলো, ওয়েন আপনার লিখতেই হবে স্যার। ওয়েন আই, ধরেন started running, কোথায় দৌড় দিলেন? দৌড় দিলাম কোথায়? রানিং টু দ্য স্পট, ওই যেখানে কিছু হয়েছে ওখানে দৌড় দিলাম। তো মনে থাকবে, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড থাকলে আপনি ওয়েন আপনার লিখতেই হবে। ওয়েন না লিখলে আপনার বাক্য হবে না। আপনি অনেক কিছু সম্রাট, তুই একটা আনসার লেখো কমেন্ট বক্সে, দেখি মনে আছে কিনা। তাহলে হার্ডলি হ্যাড থাকলে ওয়েন প্লাস সিম্পল পাস্ট টেন্স। আর যেটা আসবে, দেখেন একেবারে বেসিক যে কোশ্চেনগুলো নর্মালি দেওয়া হয়, যেমন as if
বা অ্যাজ দো, অ্যাজ ইফ অ্যাজ দো থেকে কোশ্চেন থাকবেই। এক্ষেত্রে আপনার দেখতে হবে, মনে রাখতে হবে যে আপনি একটা জিনিস দেখেই লাভ দিলেন। আপনি ওই যে ধামাল সিনেমা দেখেন নাই, যে জিজ্ঞেস করে প্লেন নামানোর জন্য, তো ভুলে তো গেছে কেমনে কি বলে না যে এক রেড বাটন দেখা, তো জিজ্ঞেস করছে লাল বাটন দেখছেন, এদিকে সে চাপ দিয়ে বলে দাবা দিয়া। পরের উত্তর কি ছিল? দাবানা, মাত দাবানা থা, এটা দাবা প্রেস করার দরকার নেই। আপনি শুধু অ্যাজ দো দেখেই এরপরে এরপরে তা সামনে দেখবেন, সামনে যদি কি থাকে, সামনে যদি অ্যাজ ইফ বা অ্যাজ দো সামনে যদি প্রেজেন্ট থাকে, সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট, অবশ্যই আপনি পরে উত্তর যাবে হলো সিম্পল পাস্ট বা পাস্ট পাস্ট ইনডিফিনিট টেন্সে, পাস্ট ইনডিফিনিট বা একটা এক্সাম্পল সেন্টেন্স আমরা লিখি, তাই না? যেমন হি টক্স অ্যাজ ইফ, দুইভাবে আমরা লিখি। কেউ আছে না যে সব জানতা, যে বিষয়ে আমি এখানে গেছি সেখানে গেছি, একজন না পেরে বলছে আপনার জিওগ্রাফি সম্পর্কে কি ধারণা, বলছে আমি ওখানেও কিছুকাল ছিলাম। তো পৃথিবীতে কোনো হিউম্যান বিং আসলে অল নোয়ার না, তাই না ডিয়ার স্টুডেন্ট? তো দেখেন আপনি অ্যাজ ইফ বা অ্যাজ দো পেলেন, এখানে একটা আপনি আগে পিছিয়ে দেখবেন না কি পেয়েছেন, প্রেজেন্ট সিম্পল টেন্স পেয়েছেন, তাইলে আপনি নিয়ম কি সিম্পল পাস্ট টেন্সে লিখবেন। পাস্ট টেন্সে দুইভাবে উত্তর আপনি লিখতে পারেন, যে অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, অথবা হি ওয়ার অল নোয়ার, সব জানতা। এখন এখানে নোর পাশে নিউ লিখছেন, এটা তো বুঝলেন। তো এখানে হি ওয়ার কেন, হি ওয়াজ না কেন, তাই না? এমনি বেসিক্যালি যদি পাস্ট টেন্সে বিভার বাড়ি, তো হির পরে তো ওয়াজ হয়, কেন আমরা ওয়ার আনলাম? স্যার মনে একটু আগে একটা কথা বলেছিলাম কন্ডিশনালে, আনরিয়াল পাস্ট, যা কোনো সময় সম্ভব না। রিপিট, আনরিয়াল পাস্ট মানে কোনো সময় যা সম্ভব না। এজন্য আপনি এখানে যদি বিভার আনতে চান, ওয়াজ না। মনে রাখবেন স্যারেরা, অ্যাজ ইফ বা অ্যাজ দো যুক্ত বাক্যর পরের অংশে যদি কোনো সময় ঠেকায় পড়ে বিভার মানতে হয়, সাবজেক্ট আপনার যে থাকে থাক, একটাই বিভার, তার নাম ওয়ার। সাবজেক্ট হি আছে বা আই আছে, ডাজন্ট ম্যাটার এট অল, কারণ এরপরে হইল আনরিয়াল পাস্টের বিভার হিসেবে তখন আমরা ওয়ারই আনবো। এখন এগুলো আপনি শুধু দেখে বসলে থাকলে হবে না, একটু লেখেন, লেখার তো লিখন পদ্ধতির বিকল্প নেই। তো আশা করি অ্যাজ ইফ বা অ্যাজ দোর ব্যবহারটা বুঝেছেন। এখন দেখেন পরে একটা জিনিস, আমরা পরেরটায় যাই। আমি বেসিকের আলোচনায় একেবারে যেগুলো মানে প্রায়শই দেয় কমপ্লিটিং সেন্টেন্সে, সেগুলো শেখানোর চেষ্টা করছি। কিছু ডিফারেন্ট যেগুলো ইস্যু আছে এগুলো তো ইনশাল্লাহ পরে। আচ্ছা, আপনারা দ্রুত এনরোল্ড হবেন না, যে একাডেমিক ইংলিশ ফর জেন জি, আপনারা দ্রুত গেট এনরোল্ড, আপনারা এই কোর্সের দ্রুত নাম এনরোল করেন। এবং আপনারা জানেন যে 15ই জানুয়ারি থেকে ইনশাল্লাহ আমাদের ক্লাস শুরু হচ্ছে। সো ডোন্ট মেক এনি ডিলে। একটা জিনিস দেখো, যেহেতু আমরা ওই যে সামনে প্রেজেন্ট থাকলে পরে পাস্টের বিষয়ে আসলাম, তো দেখেন উইশ, এবং শীতকালে মানে কলম ও যেন একটু আড়ষ্ট হয়ে গেছে, চিলিং কোল্ড। তো দেখেন উইশ এবং উইস্ট
দিয়ে একটা বাক্য লেখেন তো দেখি কি অবস্থা। দু একটা সেন্টেন্স লেখেন আপনারা। সেন্টেন্স মেক না করলে তো মুশকিল। সো আসো আমরা লেট আস স্টার্ট अगेन। উইশের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস উইশ, এক্ষেত্রে আপনি পরবর্তী অংশ সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখেন। আর যখন সাবজেক্ট প্লাস উইশ থাকবে তখন এর পরবর্তী অংশ পাস্ট পারফেক্ট টেন্সে লিখবেন। পাস্ট পারফেক্ট টেন্সে মনে আছে তো? অবশ্যই আছে। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, যাকে বহুবার আপনি V3 নামে ডেকেছেন। তো দেখেন হি উইশেস প্রেজেন্ট টেন্সে আছে। ধরো একজন ইংরেজিতে টাইনা টুইনা পাস করে, এই 34-35, এখন সে ইচ্ছা করছে, কি ইচ্ছা? তার ইচ্ছা হি উইশেস হি গট A+ ইন ইংলিশ। এখন মনে করেন একজন যে ফেল করতেছে তার আবার A+ পাওয়ার ইচ্ছা, যে কুজোর আবার চিত হয়ে শোয়ার ইচ্ছা হইতেই পারে। অন্ধ মানুষ তাই এভারেস্টের মাথায় উঠতে পারলে যে ইংরেজিতে ফেল করছে সে পারবে না প্লাস পাইতে। ঠিক একইভাবে ধরেন হি উইশড, তাহলে আমরা যা লিখবো সেটা পারফেক্টে যাবে। হি উইশড হি, তার বিদেশ যাওয়ার খুব ইচ্ছা ছিল। হি উইশড হি হ্যাড ভিজিটেড দ্য UK। তো দেখেন এগুলো রুলস শিখিয়ে দিচ্ছে। একই সাথে ইউ ইয়োরসেলফ ট্রাই টু মেক সেন্টেন্সেস, নিজে দু একটা লেখার চেষ্টা করেন। এর পরবর্তীতে যদি যাই, যেগুলা একেবারে would you mind, ধরেন would you mind এর পরে যদি কিছু না লেখা থাকে লাস্টে, তবুও আপনি একটা প্রশ্নবোধক মার্ক দিয়ে থাকবেন, নিতে হবে পাংচুয়েশন মার্ক। তা না হলে আপনার মুশকিল, দিতেই হবে, না দিলে সেন্টেন্স হবে না। স্যার উড ইউ মাইন্ড মানে যদি কিছু মনে না করেন, এক্ষেত্রে আপনার কাজ হইল ভার্ব আনবেন, ভার্বের সাথে আইএনজি যোগ করতেই হবে। এরপরে আপনি এক্সটেনশন হিসেবে কিছু লিখলেন। কত কিছুই লেখা যায়। উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো, উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি, উড ইউ মাইন্ড কিপিং কোয়াইট, আপনি কি একটু চুপ থাকবেন? উড ইউ মাইন্ড ক্লোজিং ইউর মাউথ, আপনার মুখটা একটু একটু বন্ধ রাখেন। তো দেখেন উড ইউ মাইন্ড টেকিং আ কাপ অফ টি, আরে ভাই শীতকালে একটু চা খান। চা খাওয়া না, পান করা। এজন্যে আমরা পান করা, যেহেতু এজন্য ড্রিঙ্ক টি বা সুন্দরভাবে বললে টেক টি, তাই না? চা তো আর আমরা চিবিয়ে খাই না, যে ওরকম ইট না, ড্রিঙ্ক। তো স্যারেরা
আচ্ছা, একজন আপনারা কমেন্ট করুন এবং জানতে চান কমপ্লিটিং সেন্টেন্স বিষয়ে। আয়েশা আক্তার, আসসালামু আলাইকুম। স্যার, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন তো হচ্ছে আয়েশা, এখন তো ক্লাস ওই সময় হয় না, এখন আমরা ব্যাকআপ ক্লাস নিচ্ছি। এই জন্য ইংরেজিতে বলে না, বেটার লেট দ্যান নেভার, মোটে না হওয়ার চেয়ে শেষে হওয়া ভালো। তো স্যার, মনে রাখেন যে উড ইউ মাইন্ড দিয়ে থেকে কিন্তু আপনার কোশ্চেন দেবে। আর একটা কিছু, আর যেগুলো আমরা কমনলি পেয়ে থাকি, আমরা একটু দেখি যেটা আসবেই। এখনই সময়, এখনই সময়, তার মানে এখনই সময় মোবাইল চালানো তাই না, ফেসবুকিং করা তাই না, এখনই সময় একটু পড়ার, একটু বই টই পড়েন। এখনই সময় বা মোক্ষম সময়, এটা প্রকাশ করা হয় কিভাবে? ইট ইজ হাই টাইম, অথবা ইট ইজ টাইম, অথবা ইট ইজ অ্যাবাউট টাইম। মনে রাখেন, মনে রাখবেন কেন, লেখেন, ইউ হ্যাভ টু রাইট ইট ডাউন। তিনটে এক্সপ্রেশন দেওয়া হয়েছে, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। এগুলো থাকলে এখনই সময় জিনিসটা কি? মূল সময় আগেই পার হয়ে গেছে, মূল সময় আগেই পার হয়েছে। এখন যদি না করেন তাইলে একেবারে মানে চরম বিপদ, চরমতম বিপদ। এক্ষেত্রে আপনার আনসার কি হবে? সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্স যাকে আপনারা পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখেন। যেমন একটা সেন্টেন্স দিই, ইট ইজ, এক্সাম্পল সেন্টেন্স আমরা চেষ্টা করছি, ইট ইজ হাই টাইম বা ইট ইজ অ্যাবাউট টাইম উই চেঞ্জড আওয়ার ফুড হ্যাবিটস। খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে, ভাজা পোড়া তেলযুক্ত খাবার কম খেতে হবে, ফুড হ্যাবিট চেঞ্জ করে। এখন মনে মনে আপনার একটা ইউ হ্যাভ এ কোয়েশ্চেন টু আস্ক, যে উই চেঞ্জ আওয়ার ফুড হ্যাবিট না লিখে আমি যদি লিখি ভাইয়া যে উই শুড চেঞ্জ আওয়ার ফুড হ্যাবিটস, এখন কি করা যায়? এক্ষেত্রে আপনি লিখলেন উই শুড চেঞ্জ আওয়ার ফুড হ্যাবিট, ভালো কথা। আপনার লজিক হলো শ্যালের পাস্ট টেন্স হইল শুড, যেহেতু পাস্ট ফর্ম আনতে হবে, এই ইট ইজ হাই টাইম থাকলে এর জন্য শুড আনছে। শ্যালের পাস্ট ফর্ম দিলাম শুড, এরপরে V0 ফর্ম দিলাম হইল চেঞ্জ। এখন ধরেন অ্যাডমিশন টেস্টে আপনার 4 অপশনের মধ্যে দুটোই দিল, তাহলে আপনি কি করবেন? দ্য টাইম উইল গেট কট, ধরা তো খেয়ে গেলেন। সুতরাং আপনি চেষ্টা করবেন একেবারে শুড পরিহার করার চেষ্টা করে একেবারে V2 ফর্মে আনসারগুলো দেওয়ার চেষ্টা করবেন। মনে রাখবেন যে ইট ইজ হাই টাইম দিয়ে সেন্টেন্স একটা দিবেই। এছাড়াও my dear friend Kamal is watching. Kamal is a very good friend of mine, খুবই ভালো মানুষ, গুড টিচার অ্যাজ ওয়েল, ভালো শিক্ষকও। তো এখন আসেন, দেখেন যে কিছু ফ্রেজ আছে, জিনিসটা বোঝেন, সেগুলো কি? উইথ আ ভিউ টু, জন্য, লুক ফরওয়ার্ড টু,
আশা করা, ওয়িং টু জন্য বা ডিউ টু জন্য, কমিটেড টু প্রতিশ্রুতি, তাই না? যে জরিনা তোমাকে ছাড়া আর বাঁচবো না, জরিনা বা মফিজ ছাড়া মানুষ বাঁচে, খুব ভালোই বাঁচে। এই দিস ইজ দ্য টাইম টু মেক অর মার ইউর ক্যারিয়ার। শোনেন, বাংলা মার আর ইংরেজি মারের মধ্যে পার্থক্য আছে। এই মার মানে হইল আর ধ্বংস করা, মেক মানে তৈরি, আর মার মানে ধ্বংস। তো এ সময় জরিনার মফিজের চিন্তা করার টাইম নেই। ইট ইজ হাই টাইম উই লার্নড ইংলিশ গ্রামার। এখন ইংরেজি শেখার সময়, আমরা কমপ্লিটিং সেন্টেন্স শিখছি, সুতরাং মনোযোগী হন। তো কমিটেড টু, দেখেন ডেডিকেটেড টু, আরও লেখা যায় ইন্টেন্ডেড টু, ইচ্ছুক। এখান থেকে আমরা বলি না ইন্টেনশন, ইচ্ছা। নাও এই যতই টু থাক, কেয়ামত পর্যন্ত 2+V0, এটা কোনো শিক্ষক আমরা বলি না। এই যে ফ্রেজগুলো স্যাররা দেখছেন, টু থাকার পরেও এর ভার্বের সাথে, ও আরও আছে তো স্যার, দেখেন গেট ইউজ টু। গেট ইউজ টু মানে কি? অভ্যস্ত, অথবা বি ইউজ টু, অভ্যস্ত, অথবা গেট হ্যাবিচুয়েটেড টু, অথবা বি হ্যাবিচুয়েটেড টু। এগুলো মানে কি? অভ্যস্ত স্যার। রেয়ার স্টুডেন্ট, এই যে টু পাইলেট, এর কোনো এগুলো থাকলে, এই যে ফ্রেজগুলো দেখতে পাচ্ছেন, এরপরে কিন্তু 2+V0 না। এগুলোর ক্ষেত্রে ভার্বের পরে আইএনজি প্লাস এক্সটেনশন। আচ্ছা, এই যে ফ্রেজগুলো দেখলেন, এগুলো দিয়ে একটু সেন্টেন্স মেক করেন না? কমেন্ট বক্সে লেখেন, একটু দেখি। রিফাত হোসেন ভুইয়া, রিফাত কেমন আছো? ডক্টর দিন মোহাম্মদ ইজ হিয়ার, ওয়েলকাম। রিফাত, একটা এই গেট ইউজ টু দিয়ে একটা বাক্য লেখো, দেখা যাক কি অবস্থা। অভ্যস্ততা দিয়ে একটা, ইউ আর রিকোয়েস্টেড টু মেক এ সেন্টেন্স ইউজিং দ্য এক্সপ্রেশন গেট ইউজ টু অর গেট হ্যাবিচুয়েটেড টু। আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন। তো দেখা যাক আমরা যে ফ্রেজগুলো লিখলাম, যেমন কি বলা যায় যে হি ইজ ইউজ টু ওয়েস্টিং হিজ টাইম, সে তার সময় অপচয় করে অভ্যস্ত। এইরকম নেগেটিভ কথা আবার লিখে বসেন না, তাই না? আমরা আশাবাদী হব। আপনি লিখতে পারেন যে হি ইজ ইউজ টু মেকিং দ্য বেস্ট ইউজ অফ হিজ টাইম। সে তার সময়কে সর্বোত্তম ব্যবহার করে। লেখা যেত হি ইজ ইউজ টু ওয়েস্টিং হিজ টাইম। আমরা নেগেটিভিটির দিকে না যাই, আমরা খুব আশাবাদী মানুষ, সুতরাং আমরা পজিটিভ কথা লিখবো, তাই না? তো যে তথ্য আমরা জানাতে চাচ্ছিলাম যে সবসময় 2+V0 না, মাঝে মাঝে আমরা কিছু এক্সপ্রেশন একটু আগে দেওয়া হলো, এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যোগ করে আপনি এক্সটেনশন দিয়ে বাক্য শেষ করবেন। দেখেন এরপরে আমরা যেদিকে যাই, যে ধরেন লেখা হইল
5 years have passed since, 5 বছর পার হয়ে গেল তখন থেকে। এরপরে আপনি কি লিখবেন? আপনি তো আগে পড়েন, যে কিছু একটা লেখার আগে তো আপনি কি লিখতে চান সেটা আগে ভাবেন। আপনাকে বলা হয়েছে যে যতটা না রুলস তার তুলনায় আপনার চিন্তা শক্তি আগে দরকার জীবনে। আপনি যদি চিন্তাই না করতে পারেন তাহলে আপনি লিখবেন কি? যা মনে চায় একটা লিখে দিলে তো হবে না রে বাবা, আগে ভাবতে হবে, ভেবে বলবেন। আচ্ছা, বাস ওয়াজ ডিলে ডিউ টু হেভি স্নো। এখানে তো ডিউটির ব্যাপার ঠিক আছে, এখানে স্নো নাউন হেভি অ্যাডজেক্টিভ। যদি ভার মানতাম তখন আমরা নিয়ম ভিন্ন নিয়ম প্রয়োগ করতাম। যে রিফাত হোসেন ভুইয়া, মাশাআল্লাহ স্যার, কিপ গোয়িং। আচ্ছা, থ্যাংক ইউ রিফাত ফর ইয়োর নাইস কমেন্ট। তো আসেন, তো এই যে দেখতেছেন আপনারা এক্সপ্রেশন, যে 5 years হ্যাভ পাস্ট, 5 বছর গত হয়েছে সিন্স থেকে, এরকম যে বয়স বিভিন্ন টাইম বছর প্লাস আপনার যে সিন্স আছে, এক্ষেত্রে আপনার উত্তর লিখবেন সিম্পল পাস্ট টেন্সে, যাকে আপনি পাস্ট ইনডিফিনিট টেন্সে বলেন। কিছু কি 5 বছর হয়ে গেল, যে আই saw my friend, বা দেখেছিলাম বা তার সাথে দেখা হয়েছিল, এরকম মেট মাই ফ্রেন্ড। 5 বছর আগে সর্বশেষ আমার বন্ধুর সাথে দেখা হয়েছিল বা তাকে দেখেছিলাম, এরকম। মোট কথায় এই যে বছর এবং সিন্স থাকলে এরপরে আপনি একটা মিনিংফুল যাই লিখবেন সেটা হতে হবে সিম্পল পাস্ট টেন্সে, পাস্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্সে। এরপরে আসেন, যে লিখলেন আই ওয়াজ রিডিং, আই ওয়াজ রিডিং হোয়াইল। আচ্ছা, হোয়াইল যখন, ঠিক আছে, এখানে আমরা কমপ্লিটিং সেন্টেন্সে যখন ধরে নিচ্ছি। আপনি আর একটা জিনিস লিখে রাখেন, সেন্টেন্স কানেক্টর, যখন সেন্টেন্স কানেক্টর পড়ানো হবে তখন ট্রানজিশন, হঠাৎ পরিবর্তন, ট্রানজিশনে হোয়াইল মানে তুলনায়, এটা যখন আমরা সেন্টেন্স কানেক্টর করব। আবার হোয়াইলকে ভার্ব হিসেবে ব্যবহার করা যায়, যেমন হি whiles away his time, সে তার সময় অপচয় করে, ওখানে ভার্ব। কিন্তু এখানে আমাদের হোয়াইলের পরের কি অবস্থা? হোয়াইলের পরে আপনি কি করবেন? কন্টিনিউয়াস ফর্মে যাবেন। তো আপনি দেখেন প্রথমে আপনার কি রয়েছে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো আপনি এরপরে কি ফিউচার কন্টিনিউয়াস বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যাবেন নাকি? তাহলে আই ওয়াজ রিডিং হোয়াইল হি ওয়াজ ওয়াচিং টিভি। যে জিনিসটা বলতে যাচ্ছি, আপনি হোয়াইলের পরে যদি একটা ফুল সেন্টেন্স বা কমপ্লিট একটা নিউ সেন্টেন্স লেখেন, এটা আপনার কন্টিনিউয়াস টেন্সে নিতে হবে। এখন যদি আপনি হোয়াইলের পরে সাবজেক্ট আনেন, তাহলে তো এরপরে পুরো একটা সেন্টেন্সের স্ট্রাকচারাল প্যাটার্ন অনুযায়ী লিখতে হবে। আর যদি হোয়াইলের পরে ভার্ব এনে আইনজি যোগ করেন ক্ষেত্র বিশেষে, যেমন আই স হিম, তাকে দেখেছিলাম, আই স হিম হোয়াইল, আপনি এরপরে আর সাবজেক্ট আনলেন না, এখানে লিখলেন আই স হিম হোয়াইল ক্রসিং দ্য রোড। দুটোর প্রেক্ষিত ভিন্ন। এখন স্যার আপনি কোনটা নেবেন, কি লিখবেন?
সেটা আপনার উপর নির্ভর করে। একটা জিনিস মনে রাখবেন স্যার, যে সেন্টেন্স একটু বড় হইলে, বড় করে লিখলে বেশ ভালোই লাগে দেখতে। একেবারে ছোট লিখলে কেমন যেন একটা মানে মানে একটা আকাঙ্ক্ষা, আসক্তি আর যোগ্যতা থাকে না বাক্যের, মনে হয় কিছু নেই কিছু নেই, এরকম একটা ভাব। এরপরে চলেন, ধরেন কোনো জায়গায় আফটার আছে আর এর আগে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট আছে। আই রিপিট, আপনি সি না, ওয়াচ করবেন। দেখেন, সি এবং ওয়াচের মধ্যে পার্থক্য আছে। সি মানে দেখা, আর ওয়াচ মানে পর্যবেক্ষণ করা, ভালো করা। সি মানে শুধু দেখার, ওয়াচ মানে টু সি উইথ ইন্টারেস্ট, বেশ আগ্রহের সাথে দেখা, যে একটা সেন্টেন্সে কি আছে একটু আমি আগে পিছিয়ে দেখি। তো যখন স্যার দেখলেন আপনার সামনে রয়েছে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট, স্যার বাকি অংশে আপনি স্যার যা লিখবেন সেটা কি পাস্ট পারফেক্ট। আর এখনো যদি আপনার পাস্ট পারফেক্টে যদি মনে না থাকে সাবজেক্টের পরে হ্যাড প্লাস ভার্বের V3 প্লাস এক্সটেনশন, তাইলে আর কি করা যাবে? আপনার পেটে গন্ডগোল হয়েছে, আপনি চিয়া সিড ভিজায় খান, তাহলে সব ঠিক হয়ে যাবে, হজম ক্যান্ডির মতো। তো দেখেন, he attended the program after আগে আপনি এটা পড়ে নিলেন যে he attended the program, সে অনুষ্ঠানে অংশ নিয়েছিল। এখানে কিন্তু একটু দেখেন যে কি আছে, এখানে আপনার সিম্পল পাস্ট টেন্স আছে বা পাস্ট ইনডিফিনিট এবং আফটার। আপনি তো মধ্যে জানেন, এরপরে যা লিখবেন পাস্ট পারফেক্ট, অর্থাৎ হ্যাড প্লাস V3 আপনার আনতেই হবে। তো এই অ্যাটেন্ডেড দ্য প্রোগ্রাম আফটার কি লিখবেন? আফটার হি হ্যাড completed his completed দিলেন বা finished দিলেন, finished his urgent work, জরুরি কাজ শেষ করার পরে সে ওখানে যোগ দিয়েছে। আর একটা হ্যাক্স আপনি শোনেন, ডিয়ার স্টুডেন্ট, আপনারা কমপ্লিটিং সেন্টেন্সের বেসিক হ্যাক্সগুলো এখানে জানানো যাচ্ছে, যেগুলো ইউ ফেস কমনলি ইন দ্য কোশ্চেন, যে আমরা যেগুলো সচরাচর প্রায় ফেস করি, যে কমপ্লিটিং সেন্টেন্সে এইগুলো দিয়ে থাকে, সেগুলোই আমরা আজকে জানার চেষ্টা করছি। তো আসেন আর একটা আমরা দেখি। ধরেন কোথাও বিফোর প্লাস বা পাস্ট ইনডিফিনিট টেন্স দেওয়া আছে, সেক্ষেত্রে মনে রাখবেন বিফোর মানে পূর্বে বা আগে, তখন পাস্ট পারফেক্ট যাবে সামনে। তাহলে যেমন দে হ্যাড reached the station before we arrived। দেখেন
তাহলে যে কথা বলছিলাম, ডিয়ার স্টুডেন্ট, আপনি সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট পেয়েছেন, সাথে একটা বিফোর উপহার পেয়েছেন। এক্ষেত্রে আপনি সামনে যা লেখেন সেটা অবশ্যই পারফেক্ট টেন্সে হতে হবে। দেখেন, যে হ্যাক্সগুলো আমরা শিখলাম, এগুলো আপনি ফলোইং দ্য স্ট্রাকচারাল প্যাটার্ন, you yourself try to make sentences, that time you, inshallah you will be benefited. তো ডিয়ার স্টুডেন্ট, আজকে এ পর্যন্ত। আপনারা যে আমাদের যে তুষার ভাই এবং আমি সিয়ামুর রহমান, আমাদের যে একাডেমিক ইংলিশ ফর জেনজি এটা চলছে, আপনারা এনরোলড হন, নিয়মিত প্র্যাকটিস করেন, কারণ প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। আল্লাহ হাফেজ, দেখা হবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।